হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার টপিক রয়েছে ক্লজের উপরে। এর আগে বিগত ক্লাসগুলিতে আমরা ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছি এবং এক্সাম্পল সব ব্যাখ্যা করেছি। আজকে আমাদের আলোচনার মেইন টপিক হলো ক্লজের উপর আমরা ডিসকাস করব। তো বেসিক্যালি ক্লজ আমাদের কী কাজে লাগে এবং ইংলিশ গ্রামারে এর কীভাবে ব্যবহার করা হয়। এমনি ক্লজের অ্যাকচুয়াল যদি আমরা ইংরেজি ওয়ার্ডটা ধরি, তো অ্যাকচুয়াল ইংরেজি ওয়ার্ডটার মানে হচ্ছে শর্ত। আর এমনি গ্রামাটিক্যালি ধরতে যাই তো ক্লজ আমাদের সব প্রথমে যেটা কাজে লাগে সেটা হচ্ছে সেন্টেন্স গঠন করতে আমাদের ক্লজ কাজে লাগে, মানে ক্লজ ছাড়া সেন্টেন্স গঠন হবেই না। দ্বিতীয়ত, আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে যদি দীর্ঘ করতে চাই বা ইলাবোরেট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই ক্লজকে ব্যবহার করতে হয়। তো আমরা যখন কোনো সেন্টেন্স গঠন করি, তো সেই সেন্টেন্স গঠনের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা কী বলতো? যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই না? এই জায়গাতেই আমরা বেসিক্যালি ফ্রেজকেও ইউজ করি, আর আমরা এখানে আবার ক্লজকেও ইউজ করব। তো আজকে আমরা দেখে নেওয়া যাক যে ফ্রেজ ভার্সেস ক্লজ, যে কোন জিনিসটাকে আমরা ফ্রেজ বলবো আর কোন জিনিসটাকে আমরা ক্লজ বলবো। ঠিক আছে? তো ফ্রেজ অ্যাকচুয়ালি কি? ফ্রেজ অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো, যে একটা গ্রুপ থাকবে কার অফ ওয়ার্ডস, আর এই ওয়ার্ডসগুলো কোথা থেকে পেলাম? এই ওয়ার্ডসগুলো আমরা পার্টস অফ স্পিচ থেকে পাবো। তো পার্টস অফ স্পিচেরই কোনো ওয়ার্ডগুলোকে নিয়ে একটা গ্রুপ থাকবে, আর এই গ্রুপটা কী করবে? কোনো না কোনো পার্টস অফ স্পিচের ওয়ার্ডটাকে কী করবে? নির্দেশ করবে। ঠিক আছে? আর ক্লজের ক্ষেত্রে কী বলতো? ক্লজ ওইরকম বিষয়টা নেই। ক্লজ মানেই আমরা বুঝবো কি সাবজেক্টের সঙ্গে ভার্বের কম্বিনেশান। এই কম্বিনেশানটাই হচ্ছে আমাদের মেন ক্লজ। ঠিক আছে? তো কোনো সেন্টেন্স যদি ফ্রেজকে বের করতে হয়, তো আমি এর আগে কী বলেছিলাম যে কোনো সেন্টেন্সে ফ্রেজকে বের করতে গেলে কী করতে হবে? আমাদের যেটা ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা রয়েছে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে আগে আমাকে ভাগ করতে হবে। ভাগ করে এবার আমাকে খেয়াল করতে হবে যে সাবজেক্ট পজিশনে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, তাহলে ওটা কি হয়ে গেল? ওটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হয়ে গেল। হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। আর যদি দেখতে পাই যে এই সাবজেক্ট পজিশনে মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে, তো এই মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে এবং কোনো না কোনো পার্টস অফ স্পিচের মতো আচরণ করছে, তখন বুঝে নেব যে ওই জায়গাতে কী আছে? ফ্রেজ আছে। সেই একই রুলস ভার্বের ক্ষেত্রেও, একই রুলস অবজেক্টের ক্ষেত্রেও। তবে কী বললাম, যদি ফ্রেজকে আমাকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমাকে সেপারেটলি ভাবতে হবে। এটা নয় যে সাবজেক্টের একটা ওয়ার্ডকে ধরলাম আর ভার্বের একটা ওয়ার্ডকে ধরলাম আর বলে দিলাম যে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড এবং ফ্রেজ। এটা হবে না। এর আগে আমরা আলোচনা করেছি, যদি ফ্রেজকে খুঁজতে হয় তাহলে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সকে এই তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে এবং প্রত্যেকটা সেগমেন্টে তোমাকে ফ্রেজ খুঁজতে হবে। ভার্বের পজিশনে ভার্ব ফ্রেজ থাকবে, অবজেক্টের পজিশনে নাউন ফ্রেজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে। সাবজেক্টও সেম, সাবজেক্টে সবসময় নাউন ফ্রেজ তো থাকবেই। ঠিক আছে? তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ এখানেও খুঁজে পাওয়া যায়, অ্যাডভার্ব ফ্রেজ এখানেও খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? আর ক্লজের ক্ষেত্রে যেটা আমাদের ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা রয়েছে কি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রে আমাকে না এই তিনটা সেগমেন্টে ভাগ করার কোনো দরকার নেই। আমরা যে কোনো সেন্টেন্সের এই ফান্ডামেন্টাল যে সেগমেন্টগুলো ভাগ করতে পারবো এবং এর দুটো শুধুমাত্র ভাগটাকে নেব, সাবজেক্টকে নেব আর ভার্বকে নেব। এই সাবজেক্ট আর এই ভার্ব, এই দুটো কাপল মিলে তৈরি হয় একটা ক্লজ। ঠিক আছে? তার মানে এখানে আলটিমেট ক্লজ মানে কি বুঝলাম? আলটিমেট ক্লজ মানে বুঝলাম যে একটা কাপল বোঝায়। কাপলটা কার? সাবজেক্টের আর ভার্বের। ক্লিয়ার? এখানে কিন্তু আমাকে কাপল অফ ওয়ার্ডস বোঝাচ্ছে, কাপল অফ সাবজেক্ট আর ভার্ব বোঝায় না। কাপল অফ ওয়ার্ডসগুলো বোঝায়, সেই ওয়ার্ডসগুলো সাবজেক্টে থাকতে পারে, ভার্বে থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, সেটা আমরা ফ্রেজ। কিন্তু ক্লজ সবসময় কাপল অফ ওয়ার্ডস বলবো কি কার? সাবজেক্ট এবং ভার্বে। সাবজেক্ট এবং ভার্বকে মিলে কি তৈরি হয়? ক্লজ তৈরি হয়। কোনো সেন্টেন্সে ক্লজকে খুঁজতে গেলে আমাকে কী খুঁজতে হবে? আমাকে সাবজেক্ট আর ভার্ব এই দুটোর কম্বিনেশন, এই দুটোর কাপলনেসটা আমাকে খুঁজতেই হবে। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে যে এখানে যে ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা সবসময় উল্লেখ করবো কি ফাইনিট ভার্ব। ঠিক আছে? ফাইনাইট ভার্ব আমরা হিসাবে এটাকে গণ্য করব। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে যখনই আমরা ফাইনাইট ভার্বের কথাটা বলছি, এখানে যদি আমরা বলতে যাই যে ক্লজ বলতে আমরা কী কী বুঝলাম? ওয়ানলি সাবজেক্টের সঙ্গে ভার্ব, আর এই ভার্বটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। এবার এখানে আমাদের কোশ্চেন চলে আসলো, তাহলে ফাইনাইট ভার্ব কী জিনিস আর নন ফাইনাইট ভার্ব কী জিনিস? এটা নিয়ে আমি ছোট্ট একটা আলোচনা এখানে করে দিই, এই ডিটেলস আলোচনা আমরা পরে করব। বেসিক্যালি আমরা সাবজেক্ট এবং টেন্স, আমি বলতে চাই যে বেসিক্যালি আমরা সাবজেক্ট আর টেন্স
এই দুটোর সঙ্গে ভার্বের একটা সম্পর্ককে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বের কনসেপ্টটাকে নিয়ে আসি। কীরকম, আমি মৌখিকভাবে যদি বলতে যাই তো আমরা সবসময় বলবো যে ভার্বের উপরে টেন্সের প্রভাব এবং সাবজেক্টের প্রভাব ঘটে সেই ভার্বকে আমরা ফাইনিট ভার্ব বলবো, আর যে ভার্বের উপরে টেন্স বা সাবজেক্টের কোনো প্রভাব ঘটে না সেটাকে আমরা নন ফাইনিট ভার্ব বলবো। ঠিক আছে, তো এগুলো নিয়ে একটা বিশাল একটা টপিক আমাদের কাছে আছে, আলোচনা করতে হবে। এখানে ছোট্ট করে বলে দিই, নন ফাইনিট ভার্ব মানে আমরা এর মধ্যে একটা পড়লো কি জিরান্ড, এর মধ্যে একটা পড়লো ইনফিনিটিভ, এর মধ্যে একটা পড়লো কি পার্টিসিপল, বাস এই তিনটাই আছে। আবার পার্টিসিপলকে দুভাবে ভাগ করবো আমরা, একটা হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, একটা আমরা পাস্ট পার্টিসিপল বলবো। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু আচরণটা কার মতো, আচরণটা অ্যাডজেক্টিভের মতো। আর পাস্ট পার্টিসিপল ভার্বের ভিত্তি, আচরণটা কার মতো, অ্যাডজেক্টিভের মতো। এগুলো অন্য কোনো ক্লাস আমরা ডিসকাশন করবো। জিরান্ড কি, জিরান্ডও ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু আচরণটা কার মতো করবে, নাউনের মতো করবে। আর ইনফিনিটিভ 2+V1 এটা কার মতো আচরণ করবে, এটাও নাউনের মতো আচরণ করবে। ঠিক আছে, তো এই ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব কী করে আমাদের ক্লজকে খুঁজতে সহযোগিতা করে এবং এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কী আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, আরেকটা কথা বলি যে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বে বিশ্লেষণ করার একটা শর্ত আর আছে কি, যে নন ফাইনিট ভার্ব সবসময় ফাইনিট ভার্বের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য বসানো হয়। ঠিক আছে, উদাহরণ দিলে বুঝতে পারবো। আমি উদাহরণ দিই যে আমি এখানে একটা উদাহরণ লিখেছি, তিনটা উদাহরণ দিয়েছি। তো এই তিনটা উদাহরণের মধ্যে দেখো তো কী কী পদে হয়। আমি তো বলি আই ওয়েন্ট টু কলকাতা, আই এখানে সাবজেক্ট, ওয়েন্ট তার মানে ভার্ব টু, তাহলে আমি কোথায় গিয়েছিলাম, কলকাতা। ঠিক আছে, এই পোর্শন আমি অবজেক্ট পেয়ে গেলাম, তাই তো। এইখানে একটা ভার্ব পেয়ে গেছি, তারপরেও দেখো টু ভিজিট এটাও তো একটা ভার্ব। ঠিক আছে, টু ভিজিট ভিক্টোরিয়া, এই ভার্বের অবজেক্ট যদি এটা ধরা হয় তাহলে এই ভার্বের অবজেক্ট এটা। মিনিং কোথায় দেখো তো, যে বিষয়টা যে একটা সেন্টেন্সে আমি একটা ভার্ব তো নিয়ে নিয়েছি, এই সেন্টেন্সটাকে ক্লিয়ার করার জন্য যে একটা ভার্ব দরকার সেই একটা ভার্ব তো আমি এখানে নিয়ে নিয়েছি। একটা ভার্ব নেওয়ার পরও কিন্তু আমাকে আবার ওই বাক্যটা কমপ্লিট করতে গিয়ে, মিনিংটা কমপ্লিট করতে গিয়ে আমাকে একটা ভার্ব আর নিতে হয়েছে। তো এখানে আমাদের ফাইনিট আর নন ফাইনিট কনসেপ্টটা চলে আসে, যে এই ভার্বের উদ্দেশ্যটা পূরণ করার জন্য যে ভার্বটা নিই সেই ভার্বটাকে আমরা বলবো নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বের কনসেপ্ট। যে ফাইনিট ভার্ব যখন আমরা নিলাম, তো ওই ফাইনিট ভার্ব নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ফাইনিট ভার্বের মাধ্যমে আমরা টাইমকে নির্দেশ করি, যে এই ফাইনিট ভার্বটা আমরা সবসময় কি টাইমকে নির্দেশ করি। এটা পাস্ট টেন্স বলছে, দেখো এখানে প্রেজেন্ট বলছে, এখানেও প্রেজেন্ট বলছে। আর নন ফাইনিট ভার্ব কি জন্য নিই, যে ফাইনিট ভার্বেরই একটা উদ্দেশ্য যখন পূরণ করতে যাব তখন আমরা নন ফাইনিটের সহযোগিতা নিই। এখানে আমি ইনফিনিটিভ নিয়েছি, আমি জিরান্ডও নিতে পারি, আমি পার্টিসিপলও নিতে পারি। ঠিক আছে, এবার দেখো তো এক তো টেন্সের প্রভাব ঘটলো কি, যে দেখো যখনই আমি পাস্ট টেন্সে লিখতে গেলাম তখন কি হয়ে গেল, ওয়েন্ট হয়ে গেল। একই ওয়ার্ড যখন আমি আবার দেখো প্রেজেন্ট টেন্সে লিখতে গেলাম তাহলে গোজ হয়ে গেল। দেখো তারপরে আবার ওই একই ওয়ার্ড যখন আমি সাবজেক্টটা প্লুরাল রাখছি তো ভার্বটাও প্লুরাল হয়ে গেল, সাবজেক্ট সিঙ্গুলার ছিল, ভার্ব কী হলো, সিঙ্গুলার ছিল। কিন্তু এখানে কিচ্ছু চেঞ্জ হয়নি, দেখো আগে টু ভিজিট ছিল, এটাও টু ভিজিট, এটাও টু ভিজিট। দেখো এখানে কিন্তু টেন্সের কোনো প্রভাব ঘটেনি, এখানেও টেন্সের কোনো প্রভাব ঘটেনি। আচ্ছা সাবজেক্টের প্রভাব দেখো এখানে পড়েছে, সিঙ্গুলার ছিল বলে সিঙ্গুলার করেছি, কিন্তু এখানে কিছুই করিনি, তাই না। তো আলটিমেট আমরা কী বলতে পারবো, আলটিমেট আমরা বলবো কি, যে ভার্বের উপরে সে সাবজেক্ট এবং টেন্সের প্রভাব পড়ে সেটা ফাইনিট ভার্ব, যে ভার্বের উপরে প্রভাব পড়ে না সাবজেক্ট এবং টেন্সে সেটা আমার নন ফাইনিট ভার্ব। ক্লিয়ার। আরেকটা কথা বলবো কি, যে একটা সেন্টেন্সে ফাইনিট ভার্ব একটাই থাকবে, সে যত বড়ই সেন্টেন্স হোক না কেন। ঠিক আছে, আর নন ফাইনিট ভার্ব হাজারটা থাকতে পারে। ক্লিয়ার। আর নন ফাইনিট ভার্ব রাখার উদ্দেশ্য কি, ফাইনিট ভার্বের উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা নন ফাইনিট ভার্বটাকে নিয়ে আসি। ক্লিয়ার এটুকু। এবার এখানে যে দুটো ভার্ব পেলাম, তো আমরা ক্লজ নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম ক্লজ নিতে গেলে আমাকে করতে হবে সাবজেক্ট এবং ভার্বকে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে সাবজেক্ট পেলাম, এখানে ভার্ব পেলাম, এই সাবজেক্ট আর এই ভার্ব, তার মানে এই সাবজেক্ট এবং এই ফাইনিট ভার্ব এই দুটোকেই আমরা ক্লজ বলবো। কখনো ভুল করে এই কলকাতাকে নিয়ে টু ভিজিট এটাকে কিন্তু কখনো আমরা কী বলবো না, ক্লজ বলবো না। কেন বলবো না, এটা নন ফাইনিট, এটা ফাইনিট।
তো ক্লজ গঠন করতে গেলে আমাকে কোনটা নিতে হবে? ক্লজ গঠন করতে আমাদেরকে সাবজেক্ট আর ফাইনিট ভার্বটাকে আমাকে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সে ফ্রেজ কীভাবে খুঁজবো আর ক্লজ কীভাবে খুঁজবো। এবার কী হবে বলো তো, একটা সেন্টেন্সের জয়টা সাবজেক্ট ভার্ব থাকবে, তয়টা কি? তয়টা ক্লজ আছে। অনেক সময় সেন্টেন্সকে আমরা বাইন্ডার দিয়ে যুক্ত করি, অনেক সময় সেন্টেন্স আমরা লিঙ্কার দিয়ে যুক্ত করি, যুক্ত করতে করতে কী হয়, সেন্টেন্সকে আরও দীর্ঘ করতে চলে যায়, ঠিক আছে? আবার বাইন্ডার দিলাম, এভাবে হয়, আবার লিঙ্কার দিলাম, তারপর আবার একটা সেন্টেন্স রাখলাম। তো একটা সেন্টেন্স মানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, তার মানে কি বললাম, ক্লজ ছাড়া সেন্টেন্স গঠন সম্ভবই না। কেন? সেন্টেন্স গঠন করতে গেলে আমাকে এই দুটো তো লাগবেই, এই দুটো সাবজেক্ট ভার্ব থাকলেই তো ক্লজ পেয়ে গেলাম, এই দুটো থাকলেই তো আমি ক্লজ পেয়ে গেলাম, তাই না? তো একটা সেন্টেন্স একটা ক্লজ। এবার ওই সেন্টেন্স দেখো বাইন্ডার লিঙ্কার দিয়ে যুক্ত হয়েছে, তো জটা সেন্টেন্স জটা সাবজেক্ট ভার্ব পাবো, কি তয়টা ক্লজ পাবো, ঠিক আছে? যদি বলা হয় যে একটা সেন্টেন্সে কটা ক্লজ থাকতে পারে, তো যদি সেন্টেন্স সিম্পল হয় তাহলে একটা ক্লজ থাকবে, সেন্টেন্স যদি কমপ্লেক্স হয় তাহলে একের অধিক ক্লজ থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ফ্রেজ এবং ক্লজের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা ক্লজের আরও বিস্তারিত যে আলোচনা রয়েছে, যে ক্লজ কয় প্রকার, ক্লজের মধ্যে আর কী কী প্রকারভেদ রয়েছে, ঠিক আছে, এবং আরও ডিটেলস নিয়ে এগুলো আলোচনা পরে ভিডিওতে করব। আজকে বেসিক্যালি আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা কিছু প্র্যাকটিস করবো আর কি। প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখব যে কোথায় কোথায় ক্লজ রয়েছে এবং কোথায় কোথায় ফ্রেজ রয়েছে, ঠিক আছে? আমাদের এই প্র্যাকটিস সেটে টোটাল 40টার মতো প্র্যাকটিস রয়েছে। এই সবটাই আমরা এখান থেকে কোথায় কোথায় ফ্রেজ পাওয়া যায় আর ওই জায়গাতে কিভাবে ক্লজ পাওয়া যায়, এই দুটোই আমরা এখানে প্র্যাকটিস করব। ধৈর্য সহকারে তোমরা কিছুটা সময় দাও, দেখবা ফ্রেজ এবং ক্লজ দুটোই জলের মতো সহজ হয়ে যাবে। তো বেসিক্যালি এটা কি, এটা তো আমাদের এক্সারসাইজ হচ্ছে কি বলতো, ফ্রেজ ভার্সেস ক্লজ। এই ফ্রেজ এবং ক্লজের দেখো আইডেন্টিফিকেশনের আইডিয়া একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। একটু ধ্যান দিয়ে এটা দেখো। চলো প্রথমটা দেখো, বলছে হি কামস হেয়ার অফ অ্যান্ড ওয়ান। অফ অ্যান্ড ওয়ান বলতে প্রায়। তো ফ্রেজ ক্লজ বা যে কোনো গ্রামাটিক্যাল বিষয়টা কমপ্লিটলি তোমাকে উদ্ধার করতে গেলে তার মানে জানাটা আবশ্যক, তোমাকে মানে জানতেই হবে, ঠিক আছে? তো এই দেখো, হি মানে সাবজেক্ট, কামস মানে ভার্ব, দেখো এই দুটো মিলে কি হয়ে গেল, এই দুটো মিলে কিন্তু আমার ক্লজ এইটুকু পেয়ে গেলাম, ঠিক আছে? তখন একটা ক্লজ পেলাম। এবার ফ্রেজগুলো দেখি, ফ্রেজগুলো দেখতে গেলে আমাকে করতে হবে, আমাকে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টে ভাগ করতে হবে, ঠিক আছে? তো সাবজেক্টে দেখো মাত্র একটাই ওয়ার্ড, তখন ফ্রেজ নেই। ভার্বে মাত্র একটাই ওয়ার্ড, তখন ফ্রেজ নেই। আর অবজেক্টে দেখো, অবজেক্টে ওয়ার্ড আছে 1 2 3 4টা ওয়ার্ড আছে, কিন্তু এবার মিনিংটা দেখো, হেয়ার এখানে, তাই না? তাহলে এখানে আমাকে প্লেস বলছে, তাহলে হোয়ার। তো হোয়ারের অ্যান্সার দেখো আমাকে একটাই দিচ্ছে, একটাই। তো হোয়ার অ্যান্সার একটাই দিচ্ছে, সেহেতু আমাদের কী হলো, অ্যাডভার্ব হয়ে গেল। আর অ্যাডভার্ব এখানে একটাই মাত্র, দেখো শুধু হেয়ারের ওয়ার্ডটাই আছে, ঠিক আছে? আর কোনো ওয়ার্ড নাই। ইন দিস এরিয়া যদি থাকতো, যদি ধরো হেয়ারের জায়গা থেকে গেল যে ইন দিস এরিয়া, তো ইন দিস এরিয়া আর হেয়ারটা একই জিনিস, তাহলে দুটো আমাকে হোয়ার অ্যান্সার বোঝাচ্ছে, তাহলে আমরা এটা অ্যাডভার্ব ফ্রেজ বলতাম, ঠিক আছে? তারপর দেখো অফ অ্যান্ড ওয়ান, এটা দেখো এটা ফ্রেজ হিসাবে আছে, তো এটা কি ফ্রেজ আছে, প্রায়, ঠিক আছে? এটা আমাকে টাইমের কথা উল্লেখ করছে। তো হোয়েনের অ্যান্সারটা দেখো মোর দ্যান ওয়ান ওয়ার্ড, দেখো 1 2 3, এখানে 3টা ওয়ার্ড আছে, তার মানে এখানে কী আছে, ফ্রেজ আছে। কেন? এরা একটা ওয়ার্ডকেই নির্দেশ করছে হোয়েনের, তো এখানে ফ্রেজ আছে, তো হোয়েন দি অ্যান্সার হলো, ওটা আমরা কী বলবো, অ্যাডভার্ব বলবো। তার মানে শুধু এইটুকু অংশটা আমাদের কী আছে, অ্যাডভার্ব আছে, অফ অ্যান্ড ওয়ান, এইটুকু অংশ। এই হেয়ারটা শুধুমাত্র অ্যাডভার্ব আছে, এটা ফ্রেজ বলবো না। আর সাবজেক্ট অবজেক্ট ভার্বের জায়গাতে কোনো ফ্রেজ নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছিল? তারপর দেখো 2 নম্বর, টু আর ইজ হিউম্যান। আচ্ছা, এখানে যে ইজ আছে নিশ্চয়ই এটা ভার্ব, এটা আমাদের কাছে অক্সিলারি ভার্ব, মেন ভার্ব হিসেবে কাজ করছে। আর তার আগে দেখো টু আর, এই দুটো ওয়ার্ড মিলে এখানে সাবজেক্ট গঠন করেছে। তো এ যদি সাবজেক্ট হয়, এ যদি ভার্ব হয়, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম যে এখানে এই দুটো মিলিয়ে কি হয়েছে, একটা কিন্তু ক্লজ হয়েছে, ঠিক আছে? এবার ফ্রেজ আছে কিনা দেখি। এবার ফ্রেজ যদি আমার খুঁজতে হয়, তাহলে আমার কী করতে হবে, আমাকে কী করতে হবে, আমাকে এইটুকু সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট, এইটুকু সাবজেক্ট এইটুকু অবজেক্ট, মাঝখানে এক্সট্রা ভার্ব। ভার্ব একটাই ওয়ার্ড, তখন ভার্ব ফ্রেজ নেই। আচ্ছা, সাবজেক্ট দেখো দুটো ওয়ার্ড আছে, 1 2, দেখো 1 2 দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড মানে ফ্রেজ, ঠিক আছে? আর এই সাবজেক্ট এই ইজের মানে এই ভার্বের সাবজেক্ট কোনটা, ভার্বের সাবজেক্ট মানে নাউন ফ্রেজ, ঠিক আছে? তাহলে টু আর এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর অবজেক্টে একটাই ওয়ার্ড, তাহলে এখানে কোনো ফ্রেজ নেই। ক্লিয়ার? 3 নম্বরে যাই। তারপর দেখো আই নো হাউ টু টিচ ইউ। এখানে দেখো তো এখানে সাবজেক্ট ভার্ব আছে কিনা, দেখো আই সাবজেক্ট, নো ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, তার মানে আমরা ক্লজ পেয়ে গেলাম, তাহলে এইটুকু একটা ক্লজ পেয়ে গেলাম। তারপরে ফ্রেজ পাবো কিনা দেখো, এবার ফ্রেজ পেতে গেলাম, তারপর সেগমেন্টে ভাগ করতে দেখো আই সাবজেক্ট, নো ভার্ব, হাউ টু টিচ ইউ, ঠিক আছে? দেখো এই টু টিচ এটা একটা ভার্ব, তো এটা তোমার হচ্ছে নন ফাইনিট ভার্ব, ঠিক আছে? নন ফাইনিট ভার্ব। তারপর দেখো ইউ, তো
তো আমাকে যদি ক্লজ খুঁজতে হয় তো সাবজেক্টের সঙ্গে এই যে ফাইনাইট ভার্ব আছে এই দুটোকে ধরতে হবে, নন ফাইনাইট ধরতে পাবো না, কারণ এখানে আছে কি একটা ক্লজ। ঠিক আছে, এবার যদি ফ্রেজ খুঁজতে যাই তো ফ্রেজ, সাবজেক্টে ফ্রেজ নেই, ভার্বেও ফ্রেজ নেই, অবজেক্টে আছে কি, অবজেক্টে আছে আই নো। এই পুরোটা দেখো, এই পুরোটা তোমাকে হটের অ্যান্সার দিচ্ছে, পুরোটা আই নো। আমি কি জানি, হাউ টু টিচ ইউ, তোমাকে কী করে শেখাতে হয়। তো হটের অ্যান্সার দেওয়া মানে কি, নাউন। আর দেখো হটের অ্যান্সারে কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 4টা ওয়ার্ড আছে, তার মানে ফ্রেজ, তাহলে এটা থেকে নাউন ফ্রেজ আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো 4 নম্বর, দে ওয়ার্কড। দে সাবজেক্ট, ওয়ার্কড ভার্ব, সাইড বাই সাইড। ঠিক আছে, কীভাবে, এটা হাওয়ার অ্যান্সার আছে, কীভাবে হাঁটে, সাইড বাই সাইড। তাহলে এখানে দেখো এটা সাবজেক্ট ভার্ব, তাহলে এই দুটো মিলে কী আছে, এই দুটো মিলে 100% ক্লিয়ার যে এই দুটো মিলে কী হয়ে গেলো, একটা ক্লজ। এবার এখানে ফ্রেজ আছে কিনা দেখো তো, ফ্রেজ আমাকে নিতে গেলে কী করতে হবে, আমাকে সেগমেন্টগুলো ভাগ করতে হবে। দে সাবজেক্ট ভাগ করে দিলাম, ওয়ার্ক ভাগ করে দিলাম। তো দেখো সাবজেক্ট একটাই ওয়ার্ড, ফ্রেজ নেই, ভার্ব একটাই ওয়ার্ড, ফ্রেজ নেই। তো অবজেক্টে দেখো তো সাইড বাই সাইড 1 2 3 তিনটা ওয়ার্ডে ভাগ করা আছে, আর এটা টোটাল একটারই হাওয়ারই অ্যান্সার দিচ্ছে, তো হাওয়ার অ্যান্সার দেওয়া মানে অ্যাডভার্ব। আর দেখো তাহলে তিনটা দেওয়া আছে, তাহলে ফ্রেজ হয়ে গেল। ঠিক আছে, এটা ফ্রেজ। আর এটা এমনিতে প্রিপোজিশনাল ফ্রেজও বলা যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখো যে গো, যাও, হোয়ার ইউ প্লিজ। এবার দেখো গো যদি এটা V1 ধরি তাহলে টোটালটাই কি, অবজেক্ট, তাই না। এবার অবজেক্টের ভিতরে দেখো তো খেয়াল করে, অবজেক্টের ভিতরে গিয়ে দেখো সাবজেক্ট আছে আর প্লিজ মানে ভার্ব। তো এই যে সাবজেক্ট আর ভার্বটা পেলাম, তার মানে ক্লজ পেয়ে গেছি। ঠিক আছে, এবার এখানে ফ্রেজ আছে কিনা দেখো, ফ্রেজ যদি খুঁজতে যাই তো ফ্রেজ খুঁজতে গেলে আমার সেগমেন্টে ভাগ করে দেখো, ভার্বের পুরো অবজেক্টে, তো ভার্বের কোনো ফ্রেজ নাই, তার অবজেক্ট দেখো আমি কোথায় যাবো, গো কোথায়, পুরোটা দেখো হোয়ার অ্যান্সার দিচ্ছে আমাকে, পুরোটা হোয়ার অ্যান্সার দেওয়া মানে কি, এটা অ্যাডভার্ব। আর 1 2 3 তিনটা ওয়ার্ড আছে, তখন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি ক্লিয়ার হচ্ছে। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তারপরে দেখো 6 নম্বর, দিস ইজ দ্য বয়। দেখো দিস সাবজেক্ট, ইজ ভার্ব, দ্য বয় এটা এই ভার্বের অবজেক্ট, তাই না। হু লিফটেড, হু বলতে এক্স বলতে কাকে, এই বয় কি বলা হচ্ছে, তাই না। লিফটেড এখানেও V2 আছে, দ্য ট্রফি এটা অবজেক্ট, কার অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট। এবার দেখো যেখানে সাবজেক্ট ভার্ব পেয়েছি সেখানে ক্লজ আছে। দেখো এখানে সাবজেক্ট ভার্ব পেয়েছি, তখন একটা ক্লজ। আর এখানে হু বলতে তো বয় কি বলছি, তাই না, তাহলে এটা একটা ক্লজ, এই যে। ঠিক আছে, এখানে দুটো ক্লজ পেয়ে গেলাম, ক্লিয়ার। এবার দেখো এবার ফ্রেজ আছে কিনা, ফ্রেজ থাকতে গেলে আমরা কী করবো, আমরা সেগমেন্টে ভাগ করবো। দেখো দিস একটা, ইজ একটা, দ্য বয়, ঠিক আছে, দ্য বয়। তারপরে এই ইজে পুরোটা ধরো অবজেক্টের মধ্যে ফেলে দিলাম, দিস ইজ দ্য বয়। তো দ্য বয়টা হু এর অ্যান্সার আমার কী দিচ্ছে, দ্য বয়। তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, তো হু এর অ্যান্সার দিচ্ছে তো নাউন, আর দুটো ওয়ার্ড আছে তো এটা দ্য বয়, নাউন ফ্রেজ বলা যাবে। ঠিক আছে, হু লিফটেড দ্য ট্রফি। দেখো এটা আমি কার সম্পর্কে বলছি, এই বয় সম্পর্কেই বলছি, টোটালটাই বয় সম্পর্কে বলছি। তো টোটালটা বয় সম্পর্কে বলতে গিয়ে দেখো সাবজেক্ট আর ভার্ব একসঙ্গেই আছে, তখন ক্লজ আছে। তাহলে এটা তোমার ধরো যে ফ্রেজ না বলে দিব, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটাকে বলবো, নাউন সম্পর্কে বলবে। কিন্তু নাউন সম্পর্কে বলতে গিয়ে দেখো ওই কী করছে, ওই সাবজেক্টও নিয়ে আছে, ভার্বও নিয়ে আছে। তো সাবজেক্ট ভার্ব নিয়ে থাকলো ক্লজ হয়ে গেল, নাউন সম্পর্কে বলছে তখন অ্যাডজেক্টিভ হয়ে গেলো। তো এই পরের অংশটা কী আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, এটা পরে আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বরটা দেখো, উই হ্যাভ আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। ঠিক আছে, আমাদের জীবনে উথাল পাথাল আছে। ঠিক আছে, তো উই হ্যাভ সাবজেক্ট, এটা ভার্ব, তো এই দুটো মিলে কী হয়ে গেলো, ক্লজ হয়ে গেল। আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। এবার দেখো এবার যদি আমার খুঁজতে হয় যে ফ্রেজ কোথায় আছে, তো ফ্রেজ খুঁজতে গেলে সেগমেন্টে ভাগ করো, উই সাবজেক্ট হ্যাভ। দেখো এটা সাবজেক্টে কোনো ফ্রেজ নাই, কারণ একটাই ওয়ার্ড, ভার্বে কোনো ফ্রেজ নাই, একটাই ওয়ার্ড। ঠিক আছে, তো বিষয়টা যে দেখো যে উই হ্যাভ আমাদের কি আছে বলতে দেখো তো এই পুরোটা অ্যান্সার দেখো হটের অ্যান্সার দিচ্ছে না, এই পুরোটা যদি হটের অ্যান্সার দিচ্ছ তো এটা নাউন হয়ে গেল। আর হটের অ্যান্সার দেখো 1 2 3 4 5 5টা ওয়ার্ড আছে, তখন এটা কী হলো, ফ্রেজ হয়ে গেল, পুরো আমাদের কী হলো, ফ্রেজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমাদের আছে কি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আর কোনো ফ্রেজ আছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে। এই যে ইন লাইফটা দেখো এখানে হোয়ার অ্যান্সার দিচ্ছে, তো ফ্রেজের ভিতরে ফ্রেজ থাকতেই পারে, কোনো সমস্যা নেই, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। ঠিক আছে, 8 নম্বর দেখো, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডেল। ঠিক আছে, রুলস দ্য ওয়ার্ল্ড। দেখো একটা প্রভাব রয়েছে এটা, দ্য হ্যান্ড আর রুলস, এটা যে ভার্ব আছে দেখো, তো এই ভার্বের সাবজেক্ট কোনটা, এই ভার্বের সাবজেক্ট কিন্তু ধরো এটা দ্য হ্যান্ড। তাহলে এটা আর এটা এই দুটো মিলে কিন্তু একটা ক্লজ গঠন করেছে। ঠিক আছে, এবার দেখো যে এই রক্স যেটা আছে, ড্যাট রক্স দ্য ক্রেডেল। ঠিক আছে, তো এই ড্যাড বলতে দেখো আমি কী বলতে চাইছি, ড্যাড বলতে আমি হ্যান্ডকে বলতে চেয়েছি, তখন হ্যান্ড গিয়ে মানে এই যে ড্যাড ইউজ হয়েছে, আর এই যে রক্স এখানে যে ভার্বটা আছে, তাহলে দেখো ড্যাড আর রক্স, দেখো এই যে একটা আমি পেয়ে গেলাম, দেখো এই সাবজেক্ট আর এটা ভার্ব, তখন এটাও আমাকে 2 নম্বর ক্লজ পেয়ে গেলাম, তাই না, এই দুটো ক্লজ পেয়ে গেলাম। এবার ফ্রেজ পাবে কিনা দেখো তো, ফ্রেজকে খুঁজতে গেলে এবার আমার আবার আগের নিয়ম, দেখো দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডেল, এটা পুরোপুরি সাবজেক্টের মধ্যে পড়লো, মানে পুরো সাবজেক্টের মধ্যে পড়লো। সাবজেক্টের মধ্যে কী আছে দেখো এই হ্যান্ড, দেখো এই পুরোটাকে, এই দেখো দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডেল, এই পুরোটাকে যদি সাবজেক্টে নিই,
এই পুরোটাকে যদি সাবজেক্টে নিই আর এই ভার্ব দেখো এটাকেও যদি এর সঙ্গে মিলিয়ে দিই তাহলে এটা কিন্তু এই দুটো কিন্তু ক্লজ হবে, এটা ক্লজ অবশ্যই বলা যাবে। কেন সাবজেক্টে একটা ফ্রেজ গঠন হয়েছে, ঠিক আছে, নাউন ফ্রেজ গঠন হয়েছে, দেখো দ্য হ্যান্ড নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজকে নিয়ে যখনই ভার্ব নিলাম তখন ক্লজ বলা যাবে। এবার দেখো যে সাবজেক্টের ভিতরে আবার কি আছে, ক্লজ আছে, থাকতেই পারে, ঠিক আছে। কি বলেছিলাম আমরা যখন যেটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার, যেটা কি আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এই সাবজেক্টের মধ্যে যদি সাবজেক্ট ভার্ব পাওয়া যায় তো পাওয়া যেতেই পারে, তার মানে সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ভার্ব, তার মানে ক্লজ রয়েছে। আবার এই সাবজেক্টকে ধরে এই ভার্ব দিলাম তো এটাও একটা ক্লজ, ঠিক আছে, এটা হতেই পারে, কোনো সমস্যা নেই। অবজেক্টে যদি সাবজেক্ট আর ভার্ব যদি আমরা পেয়ে যাই তো অবজেক্টও আমরা কী করতে পারি, ক্লজ পেতে পারি, ক্লিয়ার, এটা হতেই পারে আর কি, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল কি, এইটুকু অংশ আমাদের কি সাবজেক্ট ফ্রেজের মধ্যে ফেলে দিলাম সাপোজ। তারপর দেখো রুলস দ্য ওয়ার্ল্ড, দেখো এটা হচ্ছে ভার্ব আর দ্য ওয়ার্ল্ড রুল করে, কি রুল করে, এটা হট অ্যান্সার দিচ্ছে না, দ্য ওয়ার্ল্ডকে রুল করে, তার দ্য ওয়ার্ল্ডটা তোমার হয়ে যাবে নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে রয়েছে দেখো 9 নম্বর, হি ফেল্ড টু পাস অ্যাজ হি ডিড নট রিড। দেখো হি ফেল্ড এটা সাবজেক্ট ভার্ব, তার মানে আমি কী পেলাম, তার মানে আমি কিন্তু একটা ক্লজ পেয়ে গেলাম, এই যে একটা ক্লজ। তারপরে দেখো টু পাস অ্যাজ হিটা এখানে সাবজেক্ট ধরি, এটা যদি বাইন্ডার হিসেবে ধরি, ঠিক আছে, লিঙ্কার হিসেবে ধরি, তাহলে দেখো হি সাবজেক্ট ডিড নট রিড, এই যে দেখো একটা ভার্ব রয়েছে, দ্বিতীয় ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব, তো দেখো এখানেও কী পেলাম, এখানেও কিন্তু আমি ক্লজ পেলাম। তাহলে এই বাক্য দুটো ক্লজ পেলাম, তাহলে দুটো ক্লজ একটা লিঙ্কার দিয়ে যুক্ত আছে। এবার দেখো ফ্রেজ পাওয়া যায় কিনা একটু দেখো তো, ফ্রেজ পাওয়া যায় কিনা। দেখো হি ফেল্ড, দেখো এটুকু আমি ভাগ করে দিলাম, হি ফেল্ড কিসে, দেখো টু পাস, এটা তো একটা ইনফিনিটিভ আছে, আর ইনফিনিটিভকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, কেন বলো তো, এটা সবসময় নাউনের মতো আচরণ করে। অ্যাজ হি, দেখো হি ডিড নট রিড, দেখো এখানে শুধুমাত্র ভার্ব ফ্রেজ আছে, দেখো ভার্বে দেখো মোর দেন একটা ভার্ব ফ্রেজ আছে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো ক্লজ কীভাবে ধরছি আর ফ্রেজ কীভাবে ধরছি। তারপরে দেখো আমাদের কাছে রয়েছে 10 নম্বর, দেখি এ বার্ড ইন হ্যান্ড ইজ বেটার দ্যান টু ইন দ্য বাস। দেখো এ বার্ড ইন হ্যান্ড, দেখো এইটুকু মিলিয়ে একটা সাবজেক্ট গঠন করেছে, তারপরে এই সাবজেক্টের ভার্ব কোনটা, এই ইজ, তার মানে এখানে আমি কিন্তু কী পেলাম, এই দুটো মিলে কিন্তু আমি ক্লজ হয়ে গেলাম, ঠিক আছে, ইজ। এবার বেটার দ্যান টু ইন, এবার দেখো যদি ফ্রেজ খুঁজতে যাই তো এটা আমরা মনে হয় করেছিলাম এটাকে প্র্যাকটিস সেটে, যদি ফ্রেজ খুঁজতে যাই তাহলে দেখো এ বার্ড ইন দ্য হ্যান্ড, এই দেখো এটা সাবজেক্ট ভাগ করলাম, ইজ ভাগ করলাম, এই পুরোটা অবজেক্টের মধ্যে পড়ে গেল, এটা সাবজেক্ট, দেখো সাবজেক্ট দেখো নিশ্চয়ই এ বার্ড ইন দ্য হ্যান্ড, এই পুরোটা মিলে আমাদের কী হবে, পুরোটা মিলে কিন্তু আমাদের একটা নাউন ফ্রেজ হবে, ঠিক আছে, কেন এই ইজের সাবজেক্ট এটা। আবার এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, দেখো ইন হ্যান্ড বলতে কী বলতে চেয়েছি, ইন হ্যান্ড বলে দেখো আমি বার্ড সম্পর্কে বলতে চেয়েছি, তাহলে ইন হ্যান্ডটা কিন্তু এটা কী বলা যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার মানে কি ফ্রেজের ভিতরে ফ্রেজ থাকতেই পারে। ইজ বেটার, ইজ হট, দেখো ইজ হট, এই পুরোটা দেখো পুরো হট অ্যান্সার দিচ্ছে, তাহলে পুরোটা তুমি নাউন ফ্রেজ বলতে পারো, ঠিক আছে। ইজ বেটার দ্যান টু ইন দ্য বাস, দেখো এই ইন দ্য বাস যদি বলতে যাই তো ইন দ্য বাস বলতে আমাকে দেখো কোথায়, হোয়ার অ্যান্সার বলছে না, তার মানে এটা কি, হোয়ার মানে কি অ্যাডভার্ব, আর তিনটা ওয়ার্ড মানে কি ফ্রেজ, ঠিক আছে। এইগুলোকে আমাদের 10টা আমি তোমাদের প্র্যাকটিস করালাম, এটা পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং বাকি যেটা রয়েছে, বাকি প্রায় দেখো আরও প্রায় 30-40টা খানা রয়েছে, তো এটা ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। এখানে দেখো এটা কি আছে, ডু অর ডাই, এটা কি হবে, ডু অর ডাই, দেখো এটা দুটোই ভার্ব, এটা V1, দেখো এটা V1, এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই, এখানেও কোনো অবজেক্ট দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো বলো তো, এখানে ফ্রেজ কীভাবে পাবো আর ক্লজ কীভাবে পাবো, কমেন্ট সেকশনে জানাও তো। তাহলে দেখো আরও আমাদের কাছে রয়েছে পুরো প্রায় 40টার মতো রয়েছে, আর আমি ডিসকাশন করছি না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা করো, তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমার সঙ্গে যোগাযোগ করো, যদি সমস্যা হয় তো পুরোটা আবার একটা ভিডিও নিয়ে এসে সমাধান করে দেবো, ঠিক আছে, একদম খুবই সহজ, কিছু নেই, ঠিক আছে, ওই জন্য আর আমি 10টার পরে এগোলাম না, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও।